এখন এই 24-এর 13 যে পুত্র এবং কন্যা পাইছে, এখন এক কন্যা কত পাবে, এক পুত্র কত পাবে, এটা বাদ করতে হবে। এবার লিখবো অতএব আমরা জানি 6/1 সমান সমান কত, 6/24 কত, 4/24 4, 6 × 12 তার 14, 144 উপরে হলো 13/13, এটা পাইলে পুরা এক কন্যা, হলো এক কন্যার অংশ। এবার আমরা বাই করব হলো এক পুত্রের অংশ। এই স্যার এই 6টা হলো এটা 6টা কন্যা বানাচ্ছে, এক কন্যার অংশ বাই করলাম। এবার বাই করব অতএব এক পুত্র সমান সমান এই যে 144-এর 13, আমরা জানি এক কন্যা যা পাবে তার ডবল পাবে হলো পুত্র, তাহলে 2 দিয়ে গুণ করবে, এটা গুণ 2, তাহলে সমান সমান আসলো নিচে এই 2 এর নিচে 1, এটা হলো 144 কি থাকবে 144, 13 দুগুণে 26 অংশ, এটা পাইলে পুরো এক পুত্র, এটা হলো পুত্রের অংশ। তাহলে আমরা স্ত্রীর অংশ, পিতার অংশ, মাতার অংশ, এক কন্যার অংশ, পুত্রের অংশ সব বাই করলাম। এবার অংশটা আমরা মিলাবো, মিলে দেখবো আমরা এটা 16 না, এই যে এক বানাইছিলাম আমাদের পরিপূর্ণ এক হয় কিনা। এটা লিখবো, এবার লিখবো স্ত্রী যোগ মাতা যোগ পিতা যোগ এক পুত্র যোগ দ্বিতীয় পুত্র যোগ এক প্রথম কন্যা যোগ দ্বিতীয় কন্যা। এক পুত্র বলে কি স্যার, কি দ্বিতীয় পুত্র আছে নাকি? এক পুত্র দ্বিতীয় পুত্র, এটা মাঝখানে চিহ্নটা কি? সব যোগ চিহ্ন স্যার বুঝে দিন। এক পুত্র দ্বিতীয় পুত্র, এটা হলো প্রথম পুত্র। তাহলে স্ত্রী পাইছে কত 8-এর 1 অংশ যোগ মাতা পাইছে 6-এর 1 অংশ যোগ পিতা পাইছে 6-এর 1 অংশ যোগ প্রথম পুত্র পাইছিল 26-এর 144 যোগ দ্বিতীয় পুত্র পাইছে 144-এর 26 যোগ এক কন্যা পাইছিল 144-এর 13 যোগ দ্বিতীয় কন্যা পাইছিল 144-এর 13, এই হলো অংশ। এই অংশটির মাধ্যমে আমরা এবার ক্যালকুলেশন করব। এবার আমরা এই সবটির লসাগু নির্ণয় করব। আমরা জানি এই অঙ্কের মধ্যে যে সংখ্যাটা বড় লসাগু করলে ওই বড়টাই হবে, তাহলে এটা বড় আছে 144, এই 144 আমরা লসাগু নিলাম। এই 144-এর 8 দা ভাগ করলে কত হয় 22-24, ঠিক আছে ঠিক আছে 16 144 भाग सर 8 ना, হ্যাঁ सर 18 হইতো কি? 18 হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় পুত্রটা क्या প্রথম পুত্র সব ছিল দ্বিতীয় পুত্র 24 সমান সমান তাহলে 18 আর 6 দিয়ে 140 ভাগ করলে 24, তাহলে হলো যোগ 24 যোগ পিতাটাও 24, এবার 144 দিয়ে 144 ভাগ করলে হলো 1, 26 অক্ষে 26 যোগ 26 যোগ 13 যোগ 13, এবার ক্যালকুলেশন করলে উত্তরটি কত হয়, নিচেটি কত হয়? 18 যোগ 24 নিচে হলো 144, উপরে গুণ করলো 144 হবে, যোগ করলে এবার কাটাকাটি করলে পূর্ণ সংখ্যা হলো আমার 1, এই হলো আমার অংশ মিলাইলাম। এবার আমার প্রশ্ন, এবার হয় হুজুর কোন, এবার এখানে পিতার অংশ কত? হ্যাঁ পিতা কত পাইছে? পিতার অংশ কত হন পিতার অংশ পাইছে মনে নাই? আচ্ছা আপনি কি করবেন নি? না ঠিক আছে বলবো কোন 6 ভাগের আগে তো পিতার অংশ, তাহলে কতটুকু হবে? হয় নাই? এবার কো
পিতা কত পাইছে, কত অংশ? স্যার 6 ভাগ তো শেষ করে লাইছে, 6 ভাগ তো নাই। এখন হলো 144 এর 18 হলো স্ত্রী, 144 এর 24 হলো পিতা, 144 হলো মাতা, 144 এর 26 26 26 এর হলো এর অংশ। উপরের অংশ শেষ, উপরের অংশ আর নাই এখন। আর এই এখন আমরা পুনরায় অংশটাই মিলাইলাম। এখন আমরা জমি বন্টন করব। আমরা এখন অংশ মিলাইলাম, এখন আমরা জমি বন্টন করব। জমিটা স্যার এটা হইছে না মানে এটা প্রমাণ করলাম স্যার টোটাল জমিদার এক আছে হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এক বানাইছিলাম কত, এই জিনিসটা মিলিয়ে দেখলাম অংশটা যে আমাদের বেশি কম ছিল, অংশটা পরিপূর্ণ করলাম। এখন আমরা জমি বন্টন করব, সমস্যা না। অংশ যদি বেশ কম হইতো তাহলে জমি বন্টন করতাম, সমস্যা হতো। এখন আমরা অংশটা 100 মিলাইতে পারবো, এটা কোনো সমস্যা নাই। এর মধ্যে জমি ভাগ করে দিলাম হ্যাঁ হ্যাঁ, এই অংশে বন্টন করব। এই বন্টনটা হলো আমরা এখানে এই চিত্রটা অঙ্কন করে নিই। এবার আমার জমিটা কত ছিল? 500 এটা যদি 500 মোট জমি যদি 500 হয়, শতাংশ হয়, তাহলে এখানে কয়জনের অংশ? স্ত্রী, মাতা, পিতা, অনেকগুলো, 3 জন, পুত্র, 2 পুত্র, 2 কন্যা, 1 2 3 4 6। এইভাবে এই সম্পত্তিটা আমরা বন্টন করব, কে কত নিয়ে অংশ নিবে। তাহলে আমরা বুঝবো কোন অংশ বুঝবো? স্যার হচ্ছে দেবেন স্যার এক্সেস উপর অংশ বুঝছি। কঠিন আছে সবাই যে অঙ্ক একটু অঙ্ক করতে করতে যে অঙ্ক সবটা শেষ করে এবার আমরা সম্পত্তিটারে বন্টন করব। এবার স্ত্রী পাবে, নতুন করে থাকবে স্ত্রী পাবে মোট জমি, এটা খুব সময় মোট জমি হলো 500 করা নাই গুণন এর 500 এর 144 হলো 500 এর লেখা লাগবে, কিন্তু এর না লেখা আমি সরাসরি গুণ সূত্র লিখে দিলাম। গুণ কত অংশ? 144 এর 18 অংশ। এবার এই 500 রে 18 দ্বারা গুণ করলে 144 দ্বারা ভাগ করলে 62.50% জায়গা স্ত্রী পাইছে। ওই যে আপনি যারা করছেন রেজাল্ট একটাই হবে, কিন্তু অঙ্কর ধারণা পরিবর্তন হয়ে গেছে। এবার স্ত্রী, এবার মাতা পাবে মোট জমি সমান সমান 500 গুণন 144 এর 24। উনি পাইছে কত? 83 দশমিক কত দিন? 83.33%। এবার পিতা পুত্র পাবে মোট জমি 500 গুণন 144 এর 26। উনিও পাবে 90.28। 500 গুণন 144 এর 13 সমান সমান 45.14 সমান সমান যোগ করলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 জন অংশীদার। এবার যোগ করলে এখানে আমার 500% জায়গা হয়েছে, এটা হলো প্রমাণিত। এই জিনিসটা আমরা এইভাবে ভাই করলে আপনি ভিজিট বেশি বুঝছেন, কারণ উকিলেরা এইভাবেই ভাই করে, অনেক বড় করে লেখার সময় নেওয়া, এটা স্যার ওইটাই সহজ বেশি কিন্তু সহজ বিষয় হলো এটা কিন্তু পার্ট টু পার্ট এমন কিছু জিনিস নাই এটার মধ্যে না বোঝা যাচ্ছে। প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনার গ্রাহককে বুঝাই দিতে পারতেছে, তাই না? উকিলে যখন ঘটনামা করে এইভাবে কিন্তু উকিলে দেয়। হ্যাঁ, এবার লেখো উকিল আবার লেখো নিছে এবং ফেরাজ করার পরে বর্ণনাকারীর বর্ণনার মধ্যে আমার ফেরাজ সঠিক, বর্ণনাকারীর বর্ণনার মধ্যে আমার ফেরাজ সঠিক। বর্ণনা যদি উনি ব্যাখ্যা যদি অন্যরকম দেয় আমার ফেরাজ অসঠিক হবে, কারণ এই বর্ণনকারীর বর্ণনা নিয়েই কিন্তু আইনে বিবাদ হয়। বুঝছে আর কি বড় উকিলে ফেরাজ করে আনছি, কারণ উনি 2 বোনের কথা নামে 1 বোন করছে, তখন বাইরের সম্পত্তি বেশি পেয়েছে, বাইরের সম্পত্তি বেশি পেয়েছে,
বেশি পাইলে তখন কি যায় বাট আমার এতদিন 10 জায়গায় 5 খাওয়াইছস আমার আবার শক্তি আছে আমার পুলা টুকু হয়েছে তার তো লাগাই দেয় গন্ড এই জন্য মহিলারও অনেক হিসাব আপনি কাজ করছেন আমি তো এটা বলি না উনি আমার যেভাবে বর্ণনা দিছে আমি এইভাবে ব্যালেন্সটা করছি আর এই জন্য মহিলারা নিচে এই কথাটা লিখে দেয় বর্ণনাকারী বর্ণনার মধ্যে আমার ফেরাজ সঠিক আর যদি বর্ণনার প্যাসেজ লাগায় তাহলে উল্টাপাল্টা আমাদের ঠিক না এটা সাক্ষী তাহলে কখন আমরা এই অংশগুলো বর্ণনা করব এখানে স্ত্রী দেব 1 নম্বরে স্ত্রী 2 নম্বরে পিতা মাতা 1 পুত্র 2 পুত্র 1 কন্যা এইভাবে প্রত্যেকের এই জমির এক প্লটে হন বাইক করে দিতে হবে তখন আপনি এই 50% জায়গা 4টা বাহু আপনি বাইক করছেন আর একটা বাহু দ্বারা একজনের কত পাইছে এই করবে যেমন ওই যে স্ত্রী পাইছে 62 তখন আপনি কি করবেন এই 62.50 গুণ 435.60 এর কত বর্গ ফুট হইছে যে কত বর্গ ফুট হইছে ওই বর্গ ফুটে আপনি এই একটা বাহু আছে এই বাহুটা মনে করেন 150 কথার কথা মানে এটা 150 দা বাদ করলে ওনার প্রস্থ পাইবে তাহলে এটা দৈর্ঘ্য বাহু পাইছেন না ওনার প্রস্থ পাইব এই তিনটা এটারে গুণ করিয়া যে বর্গ ফুট পাবো ওই বর্গ ফুটে আমরা 150 দ্বারা ভাগ করলে আমরা প্রস্থ পাবো প্রস্থটা তখন দিয়ে দিলে ওনার অংশ হয়ে যাবে 62% জায়গা উনি অলরেডি পাই যাবেন দ্বিতীয় আবার 83 এরকম 83 লাগবে 445 60 দ্বারা গুণ করব যে বর্গ ফুট হবে তাকে এই মাঝখানের মাছ যতটুকু হবে তারা ভাগ এখানে হয়তো 150 না কম হতে পারে বেশি হবে 1 হলে 50 হলে 150 দ্বারা ভাগ যদি সুন্দর হয় যত স্যার যত বলতে দেবা হ্যাঁ তার মানে যে কোনো একটা বাহু ধরে ভাগ করলে আমরা দ্বিতীয় বাহুটা অটোমেটিক্যালি পাই যাবো এটা কোনো বিকল্প নেই তাহলে আমাদের এই ফেরাসটা মুসলিম ফেরাসটা হলো অত্যন্ত কঠিন এরা যে কেউ ফেরাসটা করতে পারবে না কারণ করতে পারলেও জানতে হবে তার বেশি জানতে হলে এই সূত্রটা কি স্যার আমরা যে এই সম্পত্তির হিসাব করি পড়ার সূত্র এটা হ্যাঁ এটা সাধারণ ফেরাস স্যার এরপরে আছে রদ নীতি এরপরে আছে আউট নীতি স্যার আমরা যে হিসাবটা করলাম এই মানে এটা ওয়ারিশনের হিসাবটা তাদের পিতা জীবিত থাকার সময় পুত্র তার ওয়ারিশনের রেখে মারা গেছে এই তো হিসাব মনে করেন পিতা মারা গেছে না না পিতা জীবিত পুত্র না না পিতা জীবিত না পুতার ছেলে সম্পত্তি আমরা বন্টন করতে হ্যাঁ হ্যাঁ ছেলে সম্পত্তি ছেলে মারা গেছে তার পিতা আছে মাতা আছে কন্যা আছে ছেলে আছে হ্যাঁ স্ত্রী আছে এবং দুটো পুত্র আছে দুটো কন্যা আছে জি স্যার এদের মাঝে বন্টন করতেছে তার সম্পত্তি মনে করো তুমি ছেলে তোমার ইনকামের চাকরি বাকরি করতেছ তুমি সম্ভবত বাজারে 10% জায়গা কিনছো 50% জায়গা ক্রয় করছো ওই নিজের কামাইয়ের টাকা দিয়ে নিজের নামে যে সম্পত্তি হয় ওই সম্পত্তি পিতা পাবে এখানে কিন্তু পিতার সম্পত্তি ছেলে পায় নাই কিন্তু ছেলের ইনকামের টাকা দিয়ে ক্রয় করা সম্পত্তি পিতা পায় কিন্তু স্যার আমাদের যে সমাজ ব্যবস্থা স্যার এই হিসাবটা হয় না স্যার যে এই যে ছেলে যদি মানে একজন মারা গেছে ওর যদি পুত্র সন্তান দেয় তাহলে এই যে বাবা পিতা হইতেছে মাতা হইতেছে এদের পুত্র তো যায় না স্যার 100 বার যাবে বুঝলে এতদিন যা সুস্থ সব লোক ওটা লোকচা সন্তান না থাকলে কি হবে যদি না থাকে সে অন্যভাবে হবে আমি এটা করাই নয় তারপর তোমাদের মতামতের সবার প্রশ্ন নিব যে বলবা ওইটা আমরা তাহলে এই পর্ব শেষ হবে হ্যাঁ তাহলে আমরা এই পর্বটা শেষ করলাম এই 1 নম্বর সাধারণ নীতি এটা হলো সাধারণ একটা সূত্রের মাধ্যমে যেটা হয় এটা হলো এই ফেরাস এরপরে আসলে আরো অন্যরকম যেমন এই একটা অঙ্ক করতেছি মনে করেন এই করিমন্দাসা সব জায়গাতেই না এই ব্যক্তি মৃত এই করিমন্দাসা হলো উনি হলো মৃত উনার কিনতে শর্টকাটে লিখতেছি উনার স্বামী আছে মাতা আছে মনে করেন 2 কন্যা আছে এই কন্যা আছে ওনার মোট জমি হলো মোটামুটি ছোট করে দেখো 200% হলে 200% হলে এই স্বামী কত পাবে মাতা কত পাবে কন্যা কত পাবে এটা করতে পারবে পারবে না এটা করতে পারবে না
এই বোর্ডটা একটু এদিক দিয়ে নিয়ে আসেন তো দেখা যায় না আর কি লাইটটা পড়ছে তাই না ভিডিও ঠিক আছে ঠিক আছে বুঝলো 200% জায়গা হইলে এক মনে আসা স্বামী আছে উনি মৃত স্বামী আছে মাতা আছে দুই কন্যা আছে তাহলে ওনারা কত অংশ পায় আমরা সাধারণত বলিল স্বামী পাবে কত 4 অংশ মাতা পাবে কত 6 অংশ তিন কন্যা পাবে কত 3 অংশ এটা হলো স্বামীর অংশ এটা হলো মাতার অংশ এটা হলো কন্যার অংশ এই তিনজনের অংশ 1 2 3 জনের অংশ তাই না এই অংশ দ্বারা এটা করলে এর অংশ মিলবে না স্যার এই যে 4 এর 1 অংশ কোন মানে আমরা তো বলি যে আপনার 3/5 2 আনি 16 আনার 2 অংশ 16 মানে 8 এর 1 অংশ আর 16 ভাগের 2 অংশ তো সমান সেম কথাই একই হইলো তো স্যার মানে এটা তো স্যার 4 এর 1 অংশ যেটা স্বামী হইছে স্বামী হইছে তার মানে এটা এখানে স্বামী স্ত্রী মারা গেছে স্বামী সম্পত্তি পাইছে আর আগে যেমন স্ত্রী স্বামী মারা গেছিল স্ত্রী পাইছে আর এখানে এই যে স্ত্রী যদি এই কন্যা সন্তানটা যদি না থাকতো তাহলে স্বামী পাইতো 2 তার মানে 100 200% স্বামী পাইতো এবার এই মাতা পাবে 6 অংশ এর পাবে এত অংশ এইটারে যদি আমরা করি এভাবে অঙ্কটা মিলবে না এখানে হরের চেয়ে লবের অংশটা বেশি কিভাবে বেশি কারণ অংশের সংখ্যাটা বেশি সমীর সংখ্যা কম এটা একটা নীতি আছে এটা লেখেন আপনি করতে পারবেন না সময় নষ্ট করে লাভ নাই করে দিচ্ছি একবার এটার সূত্র এটার নাম হলো আউল নীতি এটা হলো আউল নীতি এই সূত্রের নাম হলো আউল নীতি এটার শব্দটা হলো কোনো ওয়ারিশের লেখেন কোনো ওয়ারিশ এর কোনো ওয়ারিশ এর প্রাপ্য অংশ সমান সমান চিহ্ন তারপর লিখবো ওই ওয়ারিশের এর ওই ওয়ারিশ এর নির্ধারিত ওই ওয়ারিশের নির্ধারিত অংশ ওই ওয়ারিশের নির্ধারিত অংশ কলম নষ্ট হয়ে গেছে নির্ধারিত অংশ ওই ওয়ারিশের নির্ধারিত অংশ ভাগ চিহ্ন ওই ওয়ারিশের নির্ধারিত অংশ সূত্রে হলো ভাগ চিহ্ন তারপর হলো সকল ওয়ারিশের ওয়ারিশ এর সমষ্টি হ্যাঁ এটা হলো এই সূত্রের একটা সূত্র আউল নীতি কোন ওয়ারিশের প্রাপ্য অংশ সমান সমান চিহ্ন ওই ওয়ারিশ এর নির্ধারিত অংশ ওই মানে কি যার অংশটা আমরা বন্টন করব যেমন স্বামী লাগবো তখন কত পাইছে 4 অংশ ওনার অংশ ওই ওয়ারিশের নির্ধারিত অংশ তারপর হলো ভাগ চিহ্ন সকল ওয়ারিশের সমষ্টি সকল ওয়ারিশের নির্ধারিত অংশের সমষ্টি আছে নির্ধারিত অংশের সমষ্টি তার মানে এই তিনজনের আমরা লসাগু বের করব এই তিনজনের লসাগু আমাদের কত হয় এই এই 4 অংশ যোগ 6 অংশ যোগ 3 অংশ এটা লসাগু আমাদের কত কত 12 4 ভাগ করলে 3 2 যোগ 3 4 12 8 10 3 13 তাহলে 12 13 এই নিচের সংখ্যাটা কি হর উপরের সংখ্যাটা হলো লব এই হরের যে লব অংশটা পড়েছে অংশ বড় হয়ে গেছে সম্পত্তি আবার 12 অংশ হয়েছে হলো 13 এই যে এক অংশটা বেশি হয়েছে এই এক অংশটা সমাধান করার জন্য এই সূত্রটা প্রয়োগ করতে হবে
এখানে দুইটা নিয়ম করা যাবে। শর্টকাট একটা, এখানে যা আছে এখানে 12 না লিখে শুধু যদি আমি এখানে 13 লিখি বন্টন করলে আমার হয়ে যাবে একই রেজাল্ট। কিন্তু হ্যাঁ? এই 13 হইছে। মানে যত হয় যোগ করে দেব স্যার। তার মানে এই হরের চেয়ে যদি লবটা আপনার যেসব বড় হবে তখন আমরা এখানে লসা করতে পারবো না। এই 12 জায়গায় ওইখানে অংশটা এখানে এনে করলে এটা হয়ে যাবে শর্টকাট। 15 লিখবেন, 20 থাকলে 20 লিখবেন। স্যার, হ্যাঁ উপরে 15 আছে, নিচে যদি 12 থাকে তাহলে 15 লিখবেন। 15 লেখা। নিচে যদি 15 থাকে উপরে যদি 18 থাকে এটা 18 লেখা। তার মানে নিচের সংখ্যাটা ক্যান্সেল করে উপরের সংখ্যাটা বড় লেখা। এটা দুটো নিয়ম। এটা শর্টকাটের একটা নিয়ম আর একটা হলো বড় নিয়ম। স্যার তাহলে এটা লিখে হলো 13 বলে 12। এটা 12 লেখলাম আমি, এটা শেষ করি। হ্যাঁ, তাহলে এই অংশটা হলো, এখন আমরা এই অংশটা মিলাবো। আমরা এই লবটা এক অংশটাতে বেশি হইছে, এই বেশিটা কারে দেব? আমরা এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করলে এটা অটোমেটিক মিলে যাবে। কিভাবে মিলে দেন? ওই ওয়ারিশ, এটা হলো কোন ওয়ারিশের প্রাপ্য অংশ, এই সমান সমান চিহ্ন দিলাম, এই সমান সমান চিহ্ন দিলাম। ওই ওয়ারিশের নির্ধারিত অংশ, ওই মানে কি লেখলাম হলো আগে লিখলাম স্বামীটা, মনে করেন এই স্বামীটা লিখলাম, ওই ওয়ারিশ মানে স্বামীটা, সমান সমান চিহ্ন দিলাম। তারপর স্বামীর অংশ কত? নির্ধারিত অংশ, এই স্বামীর নির্ধারিত অংশ কত? তাদের এই 1 লিখলাম, এই 4 লিখলাম। তারপরে ওই ওয়ারিশের নির্ধারিত অংশ 4 সূত্রের ভাগ চিহ্ন, সকল ওয়ারিশের নির্ধারিত অংশের সমষ্টি, সকল ওয়ারিশের নির্ধারিত অংশের সমষ্টি কত? এই 12 13। এখানে লিখলাম 12, উপরে লিখলাম 13। এবার এটাকে কাটাকাটি করব। এই সাইডের এক অংশ ঠিক রাখলাম, এই ভাগ চিহ্নরে উল্টাই দিলাম, তখন উপরে গেল 12, নিচে এলো 13। এই 12 দিয়ে 4 দিয়ে কাটলে 3, তাহলে ওনার অংশ হলো 13 3 অংশ। কার অংশ? স্বামীর অংশ। সেম এই তিনটা একই নিয়ম হবে। এবার মাতার অংশ কত? 6 ভাগ চিহ্ন, সূত্রের ভাগ চিহ্ন, সকল সমষ্টি হলো 13 12 13। এবার উল্টাই দেব, উপরে 12 নিচে 13 2, এর সমান সমান হলো 13 2। এবার কন্যা, 3 2 অংশ, সূত্রের ভাগ চিহ্ন, সমষ্টি হলো 13 12 সমান সমান 3 2 গুণন উল্টাই দিলাম, নিচে লিখলাম 13, উপরে লিখলাম 12, 8/13। 3 দিয়ে কাটলে 4, 4 দুগুণে 8, 13 8 অংশ। এবার এটা যদি আমরা পরিপূর্ণভাবে করি, উপরে যোগ করি, 8 আর 3 10, 3 13, আর নিচে আছে 13 সমান সমান 1 অংশ হয়ে গেছে। স্যার কোনা কি টোটাল গুণা? স্যার কন্যা কি 2 কন্যা না 3 কন্যা? দুই কন্যা না, দুই কন্যা। এক কন্যা হচ্ছে এক ভাই। তাহলে আমরা যদি এখন এটারে কন্যা রাখতে বুঝি না। 2 কন্যা। দুই কন্যা 3 দুই অংশ। 13 12 এটা তো সূত্র, এটা সবার সমষ্টি, এটা তো থাকবে। 2 কন্যা স্যার 1/3 1/3 দিলে সুবিধা হবে স্যার। তারপরে বাঘটা ওড়াই দেয় গুণ হবে না স্যার। যোগ 1/3 1/3 দিন স্যার। এখানে তো লিখছি 2/3, ঠিক আছে, বাঘটা ওড়াই দেয় গুণ হবে। এখন সেটা দিলাম, গুণ ছিল তাহলে উপরে 13 আছে না, নিচে 13। উপরে 13 ছিল, ওটা নিচে নামাইলাম, ওটা আর 124 কি না না কাটতে চলে আসছে। স্যার এটা কাটছে সাহা, এটা রে 3 দিয়ে কাটলে 4 হয়, এই 4 দিয়ে ধরে করলে 8 হয়, নিচে 13 13। স্যার এক কন্যাটা বের করুন। হ্যাঁ এক কন্যা। এটার বাদ দিলে বুঝা। 1 কন্যা 12 বাচ্চা না, এক মিলা পাছিল এত অংশ। এটা 2টা বাদ দিছি। আর ওইটারে 2 দিয়ে ভাগ করলে ওই যে 13 আর 4 4 করে। সাই সাই তাহলে এইটারে যদি আমরা এক অংশ বানাই তাহলে পাবে হলো ওই মাধ্যমে যারা স্বামী যোগ মাতা যোগ কন্যা, তাহলে হইল 13 3 যোগ 13 2 যোগ 8 13। এটা লসাগু 13, উপরে যোগ করলো 13 দ্বারা সমান সমান 1 অংশ হয়ে যাবে। এবার আমরা অংশ মিলাইছি, এবার সম্পত্তি বন্টন করব।
সম্পত্তি বন্টন করলে আমরা হয়ে যাবে বুঝবো উপরে মুসি এলো আউল নীতি গেল এবার সম্পত্তি বন্টন করবো সম্পত্তি এবার স্বামী পাবে জি স্যার এক কন্যা থাকলে খালি বিলাই করে স্যার 1/3 দুজন মিলে একাধিক কন্যা বলতে তো দুই কন্যা থাকলেও তিন ভাই একজনের হলো 2 এর 1 অংশ আর একাধিক কন্যা হলো 3 এর 2 অংশ পাওয়ার পরে দুইজন থাকলে 2 দ্বারা ভাগ তিনজন থাকলে 3 দ্বারা ভাগ পাওয়ার পরে এটা আমি দেখাইতেছি যে স্বামী পাবে সম্পত্তি বেশি থাকলে বাদ দিলে স্বামী পাবে মোট জমি হলো জমি হলো 200 গুণন 13 আর 3 300 এর 13 ভাগ করলে কত আসে 213 মাতা পাবে মোট জমি 200 গুণন 13 2 কত পায় এবার দুই কন্যা পাবে সমান সমান 200 গুণন 13 8 এবার ভাগ করেন কত পায় একটা স্যার 6.1 স্বামী 6.1 6.15 শতাংশ মাথা পায় 30.7 30.7 কন্যা পায় 61.54 এইবার এটারে ভাগ দেব হলো 2 দ্বারা দিলে এক কন্যা পাবে হলো না এক কন্যা পায় এক কন্যা দুই কন্যা না, পায় এইটারে কত কোন 8 দিয়া 200 রে গুণ করে 13 ভাগ করলে মোট কত পয়সা তাহলে কত 122.123 সামথিং হবে 123 দশমিক 123 সামথিং হবে 123.08 এটা হলো হলো এবার আমরা দুই কন্যা আছে দুই কন্যা দ্বারা ভাগ করব তাহলে এক কন্যায় পায় 100 তাহলে পাইলো 61 দশমিক কত নি 54 এটা বলিল এক কন্যা 0.8 হবে 30.08 না ঠিক আছে এটা এখানে এবার যোগ করলে হবে এখানে 200 শতাংশ এই তিনটারে যোগ করলে হবে 200 শতাংশ এবার আমার 8 এই দুই কন্যা পেছিল যা ওটার দুইটা ভাগ করলে একজনে এত শতাংশ পাবে এটা হলো একটা সিস্টেম একটু বড় করে করলাম আর এটা হলো শর্টকাট সিস্টেম 1 মিনিট এটার করবে কোনটা বুঝতে করছিলাম এই পুরো আটকে রাখা এই জিনিসটা আমরা বাই করছি প্রথম তখন আমার এই যে 12 আর 13 এই জিনিসটা আছে আপনি এখানে আমার লসক কত ছিল 12 না 13 লিখবো এই জিনিসটারে শুধু ক্যান্সেল করে দিয়ে আপনি এখানে 13 লিখবেন 13 দিলে আপনি দেখেন আমার এই রেজাল্ট এই যেখানে সব ঠিক আছে সবই ঠিক আছে একই সূত্রের মাধ্যমে এন আছে আর আপনি বন্টন করতে সময় এই 13 3 বন্টন করবেন 13 2 বন্টন করবেন 13 8 বন্টন করলে নবী অংশই আসবে আর যদি উপরের সংখ্যা এর সহজ উপরের সংখ্যা ছোট হইলে ওটা রং দিতে ওটা আরেক নীতি ওটা এটা হলো আর এক সিস্টেম ওটা হলো আরেক সিস্টেম স্যার উপরে দেখে টান দিলে ওরা আরো কঠিন। নিচে দেখো ওটা আরো কঠিন তাহলে এই সূত্রের মাধ্যমে হলো এটা হলো 1 নম্বর সূত্র এটা হলো 2 নম্বর সূত্র এইভাবে এই সিস্টেমে করা যাবে এটা সহজ এটারে এই সিস্টেমে করা হলো যারা সাধারণ আমি শর্টকাটে করে লাগবে খালি যদি দেওয়া এটার মধ্যে প্যাসেজ আছে উপরে সংখ্যাটা নিচে বহাই দেয়া যে লসাগুটা বাইরেছে ওটা ক্যান্সেল করলে আমাদের এই মূল জমিটা এবং ধারাবাহিকতা শেষ তাহলে আমরা মুসলিম ফারাইজের কিছু নিয়মকরণ শিখলাম এই সিস্টেমে আপনারা যারা যারা আছেন তারা চেষ্টা করবেন যত চেষ্টা করবেন তত সফলতা স্যার আরেকটা বিষয় হলো অনেক সময় স্যার লব এবং ঘরের মধ্যে কিন্তু অনেক সময় উল্টা পাল্টা লাগে যেমন উপরে লব লিখবো না নিচে লব লিখবো এটা হলো ফরমালের এটা তো বিষয় আছে না না বেসানো নাই তুমি সবসময় মনে রাখো লব স্যার উপরে থেকে টান দিতে তো লব হয়ে যায় উপরে থাকবে ল আপনি এই দাগের উপরে থাকবে ল লব নিচে দিকে দিলে হল লব লব উপরে দিকে এবারে এটা লব এই মত লবই দেয় আর লব নিচে দিকে টান দেয় তাহলে হল নিচে আসবে এই জিনিসটা হ্যাঁ এই হল আমি নিচে দেবো হল নিচে দিকে যাচ্ছি না এটা হল হবে
ল আমি উপরে দিকে যাচ্ছি তো ল হবে ল এই সিস্টেমটা ল একটা সুবিধা ল হলো আমি হ্যাঁ এই যে। বড় বড় লাগে আর হলো এই যে নিচে তাহলে আমি ল হওয়ার সমস্যা নেই। সব দিয়ে হলো দুধে ভর দে এটা তুই উপরে উপরে এটা না এই সিস্টেম কিন্তু নিচে উলা দেখছো হ্যাঁ, কত সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে আঙ্কেল এটা যদি মনে করেন যদি আরো পুত্র থাকতো একজন এবার বলো এনে যদি যদি কারো প্রশ্ন থাকে ক্লিয়ার এনে তো কন্যা মাতা ওই আগের নিয়ম সাধারণ নিয়ম পুত্র থাকলে সাধারণ নিয়ম হ্যাঁ এখানে এক নম্বর হলো সাধারণ নিয়ম পুত্র সহ আরে প্রফেসর এই দেখো। দুই নম্বর হলো রদ এত সুন্দর। তিন নম্বর হলো রদ নীতি এটা হলো তিনটা নীতি আছে এটা হলো তিনটা নীতি সাধারণ নীতি আউল নীতি রদ নীতি মানে যে নীতিতে পরে ওই নীতি অনুসারে কাজ করতে হবে ওই নীতির মধ্যে এই আউল নীতি হলো লবের চেয়ে হর বড় আর রদ নীতি হলো তোমার হরের চেয়ে লব ছোট হবে আর সাধারণ সূত্রটা হলো ছেলে মেয়ের মধ্যে যেসব থাকবে তখন হলো সাধারণ নীতি স্যার মিয়া 3 নম্বরটা কি রং রদ উষ্ণ রদ ও বুঝতে পারছি আউলিতে কিন্তু স্যার এই যে রদ নীতি এটা দেখাবেন না স্যার হ্যাঁ দেখাবো এটা জটিল এটা তোমাদের মাথায় ঢুকবে না আজকে দেখাবেন। না আজকে দেখাবো না আজকে এটা থাক এগুলো তো তোমাদের প্রশ্ন নেই আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আউলিতে কি লোভ আছে হবো আওয়ালে দিল লবের চেয়ে হর বড় এটা আর লিখে রদ দেন পাশে পাশে লিখে দেন সবগুলো তাহলে এই তিনটা লিখে লেখলামই তো না না এই যে এই আওয়ালে দিল হলো উপরে সংখ্যা বড় লিখে নেন হ্যাঁ, এটা- নিচের সংখ্যা ছোট আর রদ দিতে দিল রদ দিতে দিল উপরে ছোট নিচে হলো বড় রাজনীতি হ্যাঁ বুঝছেন আর সাধারণ নীতি হলো ছেলে মেয়ে থাকলে ওইটা হলো স্যার সাধারণ রদ কি স্যার আমাদের আগামী সপ্তাহে দেখাবেন উপরে ছোট নিচে বড়। চেষ্টা করো ওইটা স্যার দেখাবেন স্যার এটা তো আসলে জানি না রদটা লিখতে হবে। এবার বলো তোমাদের যাই বলো তোমার কার প্রশ্ন আছে না স্যার হ্যাঁ, বলো কোন সূত্রের মধ্যে কোনো প্রশ্ন আছে এবার আমি দিচ্ছি স্যার করবেন না কিছু যদি কোনো বিষয় জানার চেষ্টা থাকে মনে করেন আপনি জীবিত থাকতে আপনি সম্পদ আপনি বন্টন করেন সমস্যা কি আছে? আপনি মনে করেন জীবিত থাকা অবস্থায় আপনি সম্পত্তি বন্টন করেন আপনি আছেন আপনি বন্টন করেন সমস্যা জানার অধিকার আছে না যদি না থাকে তাহলে আমি ভাই হ্যাঁ ওই বলতে হবে তো বলেন আপনি এই রহিম মিয়া মারা গেছে ওনার দুইটা ভাই আছে হ্যাঁ দুইটা বোন আছে দুইটা বোন আছে মনে করেন দুইটা কন্যা আছে একটা ছেলে হ্যাঁ, মনে করেন ছেলে দেখছেন পুলিশ ছেলে আছে। ছেলে থাকলে হবে না আবার এখানে যদি আবার পিতা মাতা থাকে স্যার পিতা থাকলে তো মাথা পাবে না পিতা থাকে ছেলে এখানে যদি থাকলে- মাতা থাকে হ্যাঁ তাহলে এই সম্পত্তি এবার বলেন দিক কারা কারা পাবে পিতা এটা পাবে মাথা মাতা পাবে না। পাবে হ্যাঁ পিতা পাবে মাতা পাবে বোন পাবে সন্তান দায়িত্ব কারে সন্তান নাই তো নাই না বলি স্যার দুই কন্যা পাবে দুই বোন আর পিতা পাবে আর পিতা পাবে। আর স্ত্রী পাবে আর কি পাবে এই দেখো এবার বুঝে দিচ্ছি আর সহজভাবে দিতেছি যখন এই ডাকের মধ্যে পুত্র এবং কন্যা থাকবে তখন ভাই বোন বঞ্চিত যদি মনে করেন আমি মারা গেলাম যদি আমার মারা যাওয়ার পরে আমার ছেলে এবং মেয়ে থাকে অথবা মেয়ে নাই ছেলে আছে তাহলে ভাই বোন সম্পত্তি পাবে না এক দুই নম্বর ছেলে নাই মেয়ে আছে ভাই বোন আছে কিন্তু পিতা মাতা আছে ভাই বোন বঞ্চিত পিতা মাতা পাবে পিতা মাতা থাকলে ভাই বোন থাকলে এই পিতা ভাই বোন বঞ্চিত এই পিতা মাতা যদি এই ক্ষেত্রে না থাকে শুধুমাত্র দুই ভাই দুই বোন স্ত্রী দুই কন্যা আছে তাহলে এই ভাই বোন পুরো সম্পত্তির মালিক কন্যা কন্যা পাবে এই চারজন ভাই আছে বোন আছে স্ত্রী আছে কন্যা আছে মনে করো এই চারজন আছে এখানে চারজন সমান সমান মালিক সমান না ওই অংশীদার হিসেবে মানে কে কত পাইতেছে এবার কি কত পাইতেছে এখানে স্ত্রী পাবে হলো 8.1 দিলাম এবার কন্যা একাধিক কন্যা
ওনারা তিনের দুই অংশ নিবে। নেওয়ার পরে যে সম্পত্তি থাকবে অবশিষ্ট তখন ভাই বোন পাবে। ভাই বোনের বন্টনটা কিনলে ওই যে এক পুত্র সমান দুই কন্যা, ওই ছেলেটার মতো এক ভাই যা পাবে দুই বোন তার পাবে। এখানে দুই বোন যা পাবে এক ভাই তাই পাবে, স্যার এখানে ওই ছেলের মতো তাহলে সি দুই কর্ণ নেওয়ার পরে যারা থাকবে অবশিষ্ট। এটা পিতা মাতা থাকবে পাই। আমি বলে দিই সম্পত্তি ভাই বোন পাবে। স্যার ছেলে মেয়ে যদি থাকে তাহলে তো ভাই বোন কোনো অংশীদার নাই। এই যেটা করতেছি এটা মনোযোগ আকর্ষণ। একটার মধ্যে একটা ছেলে test থাকলে হয়ে তো যাবে। নাই। এখানে এরা সম্পত্তি ধরলাম কত 50%। এই ব্যক্তি মারা গেছে, ওনার 50% আছে। এই 50% জমির মধ্যে দুইটা ভাই আছে, দুইটা বোন আছে, স্ত্রী আছে, কন্যা আছে, কে কত পায়। তখন আমরা এই মূল সম্পত্তিটার 50টা ভাগ করি, কারে দেবো 8 এর অংশ। কারা পাইছে? স্ত্রী পাইলো 8 এর অংশ, ওনারটা দিয়ে দিলাম। উনি পায় কত 6.25 শতাংশ ওনার দিয়ে দিলাম, গেল। এবার দ্বিতীয় হলো একাধিক কন্যা, দুই কন্যা, উনি পাবে হলো 3 এর 2 অংশ। এটা 50 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে কত হয় স্যার? 3 শতকরা 51, 16.75 না? 16.75 না? 48 না? হ্যাঁ 16.66 গুণন 2 সমান সমান কত হলো? 12 2 16 2 32 33.33 হবে 6-7 তো 16.67 হ্যাঁ 33 পয়েন্ট এত বাইল হলো দুই কন্যা, আর স্ত্রী পাইছিল তো এত। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এটা ছিল 6.25, তাহলে হলো 8 5 9 3। এই এত অংশ স্ত্রী এবং কন্যা পাইছে। এবার ভাগ হলো অবশিষ্ট সম্পত্তি কোন জমি হলো 50 মাইনাস হলো 3 9 5 8, অবশিষ্ট কত? 10.21 10.41। এই 41 হলো ভাগ করব হলো দুই ভাই, এই দুই বোন। দুই ভাই হলো কয় বোন? চার বোন। 4 বোন, আর আছে দুই বোন, গুণ হলো 6। এইটারে 6 দিয়ে ভাগ করলে আর এক কন্যার অংশ বাইরে হবে 1% 74 পয়েন্ট। এটা গুণ করব 2 দ্বারা, তখন পাবো হলো এক ভাই। তাহলে হলো 4 দুগুণে 8 7 14 15 5 7 1 2.58। এটা হলো করা এক পুত্র এক ভাই। ও বুঝতে পারি ভাই। তাহলে ভাই এই অংশ এবার গণনা করতে হবে। পুরা এটা যদি সামাইটা যদি আমি সাজাই তাহলে এখানে স্ত্রী পাইছে এত পাইছে, এখানে ভাইটা লাগবে দুই ভাই, দুই বোনেরটা লাগলে এটা হয়ে যাবে। আসলে দুই বোন না থাকে দুই ভাই হবে তাহলে আমরা এই যে এই ভাই যদি না থাকে, যদি আমার 22টা থাকি, হ্যাঁ। 22টা পাবো। বাস্তা পাবে এই হারে স্যার এটাই বলে ভাই আর 22টার ঘরে ছেলে যদি থাকে তখন 22টা না মারা গেছে। তখন না বহু ছেলে ঘরে ছিল। এবার আমার একটা বুঝতে পারবো। আরে বুঝছো? আরে সারিলা সংশোধন করে নি। সিস্টেম হলো ফর্মুলা রয়েছে। এই যে সবাই বুঝছে এবার লাস্ট কোশ্চেন। এবার দেখো আমার অঙ্কর মধ্যে যা শিখাইলাম কে কতটুকু বুঝছেন। এবার এই রহিম মিয়া নিমিত্ত ওনার দুইটা পুত্র আছে। এক পুত্র হলো মৃত। এই মৃত ঘরের সন্তান এক ছেলে এক পুত্র, এক মেয়ে। স্ত্রী এক কন্যা। এই মৃত জীবিত পুত্র উনি পাইছে 10% মনে করে। মৃত পুত্র উনি পাইছে 10%। এটা হলো বাংলাদেশের আইন অনুযায়ী। মৃত পুত্র সমস্যা কোনো যেহেতু ছেলে সন্তান আছে ছেলে সন্তান না থাকলো এই রহিম মিয়া রহিমেরটা ওনার দুইটা ছেলে আছে। ছেলে এক ছেলে হলো মৃত, এক ছেলে হলো জীবিত।
ছেলের ঘরে নাতিপুতি থাকলে ওই চাচাই যতটা পাবে এটা তো চাচা বাইশটা স্যার বাইশটা নিচে চাচা আসতে না হ্যাঁ তখন এই চাচা যতটা পাবে এই 22 যদি না থাকে তাহলে সন্দেশ হবে। এবার আমার প্রশ্ন, এখন এই মৃত ছেলে উনিও 10% পাইছে, ভালো যে জীবিত উনিও পাইছে, উনার এই সম্পত্তিটা আমরা এই 10% জায়গাটা কি আছে, একটা পুত্র আছে, স্ত্রী আছে, এবার কন্যা আছে, এই সম্পত্তি বর্ণনা করে দিই কয়জন কত পারো? স্ত্রী পাবে 525, হ্যাঁ? পুত্র পাবে 583, আর কন্যা পাবে 293। আরো গবেষণা করতে হবে। কোন আমি যা করাইলাম এর মধ্যে থেকে একটু কোশ্চেন কিনা কর। পুত্র আছে, স্ত্রী আছে। এই 10 এর মধ্যে তো স্যার এইভাবে 3 জনের হবে স্যার। এই তুমি কও দিই, তুমি বেশি কথা কও কও। বুঝছো বা এটা? পুত্র 5 583 583 পুত্র 5 আচ্ছা এই মৃত আমি ওইটা কই নাই, আমি বলছি এখানে কি পুত্র পাবে? হ্যাঁ এটা কি পুত্র পাবে? পুত্র পাবে কোনটা? এই সম্পত্তিটা এই মৃত সম্পত্তিটা বিপন্ন করতেছি, পুত্র এখানে কি পুত্র সম্পত্তিটা পাবে? পাবে স্যার। পাবে? যাকে ছিল দিলাম। কন্যা পাবে? স্যার পাবে। ছিল দিলাম। এইবার স্ত্রী পাবে? স্যার পাবে। এইবার ভালো করে চিন্তা ভাবনা করে। হবে না পাবে না মৃত কি ব্যক্তি মৃত? এবার চিন্তা ভাবনা করে, ভালো করে চিন্তা ভাবনা করে। কেন পাবে তো থাকলে যদি স্যার স্ত্রী তো তার শ্বশুর স্যার, এবার বেশি কও। স্ত্রী তো তার মানে শাশ শ্বশুরের সম্পদ, মানে পুত্র পাওয়া। আমি ব্যাখ্যা চাচ্ছি না, তুমি বলো পাবে না পাবে না। পাবে পাবে। পাবে। যারা পাবে সংখ্যা বেশি, পাবে, স্যার। মানে হাজার যুক্ত জয় যুক্ত হয়েছে। স্যার পাবে না তো, তাহলে হাজার যুক্ত হয়েছে, তাহলে এক্ষেত্রে সবাই মিক্স। মিক্স। হ্যাঁ, এবার এই স্ত্রী এখানকার পাবে না তো স্যার পাবে না কেন? স্যার, এই সম্পত্তিটা কার? এটা শ্বশুরের সম্পদ না তার, না। এই স্বামীর সম্পত্তিটা। রহিম ও এটা তো অবশ্যই শ্বশুরের সম্পদ না। আমরা স্বামী মনে করতে হচ্ছে। সম্পত্তিটাকে কার সম্পত্তি বলতে বাবা, এই মহিলার স্ত্রীর শ্বশুরের সম্পত্তি আমরা বন্ধ করতে চাই। শ্বশুরের তো পাবে না। কিন্তু ওনার স্বামীর সম্পত্তি থেকে বন্ধ করতে নাম কিন্তু স্বামী, মৃত স্বামীর সম্পত্তি পাইছে, কিন্তু সম্পত্তি কিন্তু ওয়ারিশ ওয়ারিশ সূত্রে ওয়ারিশ সূত্রে পায় নাই। পায় নাই। স্যার স্বামী পাওয়ার পরে এদিন সম্পত্তিটা উনি কিন্তু পায় নাই, উনি কিন্তু পায় নাই, পাইছে ওয়ারিশ পাইছে। ওনার সন্তান সন্তানেরা পাইছে। এই যদি সন্তান উনি পাইতো, যদি উনি পাইতো, স্ত্রী পাইতো। হ্যাঁ, যদি ওনার সম্পত্তি ওনার নামে সম্পত্তি থাকতো তাহলে তাহলে স্ত্রী পাবে। আমরা এক্ষেত্রে হলো উনি বঞ্চিত, স্ত্রী বঞ্চিত। এরকম সেম কাহিনী আমার স্যার, মনে স্যার, এখানে আমার- লেগে আমি বুঝছি আমার খালা স্যার এখন তো রহিম মিয়া তুমি তো কিন্তু ওই যে আমি- আমার- এখন স্যার রহিম মিয়া ছেলে দর্শন করে মিয়া করিম মিয়া মারা গেছে এই ব্যক্তি মারা গেছে। হ্যাঁ এখন স্যার ওই যে 20% মধ্যে যে আমরা 10 করে দিলাম হ্যাঁ, এটা তো আমি একটা মোটামুটি আইডিয়া দিলাম। পরে যেটা- সব যেটা জীবিত সন্তান উনিও পাইছে 10, মৃত সম্পত্তি ছিল উনিও পাইছে 10। যখন স্যার আমরা মানে নামজারি বা খারিজ করতে যাই তো তাহলে ওই স্ত্রীর অংশ বাদ এখানে স্ত্রী পাবি না, ও পাবি না। শ্বশুরের সম্পদ পাইবো কেন? এখানে এই সম্পত্তি বন্টন করে পুত্র পাবে আর কন্যা পাবে, এই দুই পুত্র, দুই কন্যা, এক কন্যা, তিন কন্যা ভাগ করলে যা যা হয়। ওই যে তাহলে এক পুত্র অঙ্ক দুই পুত্র দুই পুত্র সমান এক দিন না থাকে এরকম অনেকগুলো জটিল মটিল প্রশ্ন থাকবে, বুঝছেন? আর একদিনে এগুলা তো হবে না, এটা আস্তে তো- আস্তে গবেষণা করতে এটা তো হবে। স্যার আমার নগদ আমার বোনের ওই দুই দিন আগে খারিজ করলাম, এই দুই দিন আগে খারিজ করলাম, আমার বাগনা পাইছে এই যে খারিজ করতে আপনার বোন পায় নাই? না, বোন পায় নাই। এই দেখেছেন, এটা নিয়ে আমরা কিন্তু গবেষণা করছেন। মানে একটু কথা বলছি, কিন্তু মানে আমরা জোরালো যাই না, কারণ তাদের সাথে তো আমরা এত বলতে পারি না। দিয়ে আমরা এখানে পরে তারা বললো যে পায় না, পরে আমি বললাম যে তাহলে কি আপনারা আপনারা কিনা সূত্র দিয়ে দিতেন, তাহলে একটা শক্তি থাকতো। কয় না, এটা করা যায় না, মানে এরা 22 থেকে দিকে এখানে কোরআনের আয়াতে এরা বঞ্চিত, এরা সম্পত্তি পায় না। কোরআনের ঘটনা কিন্তু মার্শাল আইন 1961 সালে যে আইনটা পাস করছে ওই আইনে ওই আইনে অনুযায়ী এটা পাইছে। এরা সম্পত্তিটা পাইছে। এখানে হাদিসে বলা হয়েছিল এই ব্যক্তি রহিমিয়া উনার নাতি পুত্রকে 3 অংশ সম্পত্তি ওসিয়ত স্বরূপ লিখে দেওয়া, উনি লিখে না দিয়ে উনি মারা গেছে, কিন্তু উনি যখন